ভেতরে যা বললেন আপনি কি সন্তুষ্ট তাতে? দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমি ইতিপূর্বে বলেছি, আজকেও বলছি, ওয়াকফ বিষয়টা সরাসরি মুসলিমদের সাথে জড়িয়ে আছে। মুসলিম মন পেতে পাওয়ার জন্য পশ্চিমবাংলা সরকার একটু এই ধরনের আচরণ দেখাবে, যাতে মুসলমানদের জন্য অনেক কিছু হয়ে যাচ্ছে। কারণ আমরা ভুলে যাচ্ছি না, পার্লামেন্টে যখন সিএএ বিল পাস করানো হয়েছিল, সেই সময় বাইরে ক্যাকাচিচি করলেও ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি। এখন দেখার বিষয়, পার্লামেন্টে এটা নিয়ে যখন চর্চা হবে, তখন তৃণমূলের যে 29টা এমপি আছে তাদের ভূমিকা কী, ভোটাভুটিতে কজন অংশগ্রহণ করে এবং ডিবেটে তারা অংশগ্রহণ করে কিভাবে স্ট্রং অপোজ করে, সেটা দেখার বিষয়। তাই আমি খুব ভালো ফল হবে আশা করছি না। কারণ এই আমাদের বিধানসভাতে আছে নদিয়া জেলায় এমন বিধায়ক, সে ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে। আমাদের বিধানসভাতে আছে হাওড়া জেলার বিধায়ক, তিনি ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছেন। এই ধরনের প্রতিটা জেলায় স্পেসিফিক ধরে ধরে বলা যাবে, ইসি নাম্বার দিয়ে বলা যাবে যে এই সম্পত্তিগুলো দখল করেছে। আজকে সিএম ম্যামকে আমি একটা অতিরিক্ত প্রশ্ন করলাম যে 2011 থেকে 2024 ঠিক কত বিঘা জমি উদ্ধার হয়েছে। তিনি বেশ কিছু ইসি নাম্বার দিয়ে বললেন, কিন্তু এক্স্যাক্ট ফিগারটা যেটা আশা করেছিলাম সেটা আমি উত্তর পাইনি। মুখ্যমন্ত্রী বললেন যে এই জমানায় কোনো কিছু দখল হয়নি, যা হওয়ার আগে হয়েছে, কিন্তু দখলের পরিসংখ্যানও দিচ্ছেন আবার, যে দখল হয়েছে সেগুলোকে পুনরুদ্ধার করা সম্ভব। আগে হয়েছে বলে এখন বুল্ডোজার চালানো সম্ভব। দেখুন, আমি বুল্ডোজার চালানোর ওই ধরনের পক্ষেও নয়, সব এর বিরোধী। কিন্তু কোনো একজনের মালিকানার যে জায়গাটি আছে সেটা উদ্ধার করে দেওয়ার দায়িত্ব হচ্ছে রাজ্যের ওয়াকফ বোর্ডে, সেটা উদ্ধার করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই বুল্ডোজার চালানোর নাম করিয়ে বা ভয় দেখিয়ে ব্যর্থতা তো ঢাকা যায় না। তাহলে জোর গলায় বলতে পারছে না কেন? 2 তারিখ এবং 3 তারিখে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের ওপরে চর্চা হবে আমাদের বিধানসভাতে। তা আমি আশা করব ওখানে যারা তৃণমূলের পক্ষ থেকে বক্তব্য দেবেন, তারা অন্তত এক্স্যাক্ট ফিগারটা বলবে যে বামেদের সময়ে কত বেয়াত হয়েছিল, দেশ স্বাধীনের পর থেকে কত বিঘা সম্পত্তি ছিল, কত বেড়েছে, কত কমেছে, বা এই রাজ্য সরকারের আমলে কী ছিল না ছিল, টোটাল ডেটাটাই দেবেন আশা করছি। কেন্দ্র যে অ্যামেন্ডমেন্ট করছে তাতে মুখ্যমন্ত্রী বলছেন যে মুসলিমদের অধিকার খর্ব হবে, ওয়াকফ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। দেখুন, আমরা বলে আসছি, এই যে কেন্দ্রে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট 2024 নিয়ে এসেছেন 8ই আগস্ট, এটা সম্পূর্ণ আমরা মনে করছি একটা নির্দিষ্ট ধর্মকে আঘাত দিয়ে তাদেরকে শোষণ করার চেষ্টা হচ্ছে। এটা বাংলাদেশের যে ঘটনা, মুখ্যমন্ত্রী তিনি বললেন যে যেহেতু এটা পার্শ্ববর্তী রাষ্ট্রের বিষয়, ফলে যা করার কেন্দ্রীয় সরকার করবে, এবং কেন্দ্র যা করবে সেটা রাজ্য মেনে নেবে। বিবৃতি কিছু মনে? দেখুন, ইউনিয়ন অফ স্টেটস, আমরা অবশ্যই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সাথে সাথে পররাষ্ট্র নীতি আছে, তার বাইরে আমরা যেতে পারি না, ঠিক কথা, এটা নিয়ম। কিন্তু রীতি বলে একটা আছে। পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো মানুষ আঘাত পায়, ক্ষতিগ্রস্ত হয়, তাদের উপরে দমনপীড়ন চলে, রীতিকে বজায় রেখে তো বলা যেতেই পারে। কিন্তু এটা তো আমরা আশা করব যেটা বলা হোক যখন আমাদের ইলিশের প্রয়োজন হয় বা জামদানি শাড়ির প্রয়োজন হয়, আদান প্রদান যখন হয়, সেক্ষেত্রে আর পররাষ্ট্র নীতিকে আমরা সেইভাবে কতটা মান্যতা দিই বা সেই মোতাবেক না গিয়ে যেগুলো আমরা ডিমান্ড করি, এক্ষেত্রেও বলাই যেতে পারে। ফারাক্কা ইস্যুতে কথা বলতে পারে, ফারাক্কা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কেন্দ্র সরকারের যে চুক্তি, তার প্রেক্ষিতে রাজ্য কথা বলতে পারছে। কিন্তু এইখানে দাঁড়িয়ে পররাষ্ট্রনীতির দোহাই দিয়ে গোটা বিষয়টা কার্যত মুখে কুলু পাচ্ছেন মুখ্যমন্ত্রী। এটা কি মনে হচ্ছে না যে নিজের জায়গাটাকে বাঁচানোর কৌশল? দেখুন, কোথায় বাঁচাবেন কোথায় ছাড়বেন সেটা তাদেরই একান্ত দলীয় ব্যাপার। সেটা আমি এতটুকুই বলতে পারি। আমার অবস্থান যদি জানতে চান, বিগত দিনে বলেছি, আজকেও বলেছি, যেটা হচ্ছে বাংলাদেশে মোটেই কাম্য নয়, এটা হওয়া অনুচিত, এটা দ্রুত বন্ধ হওয়া দরকার এবং আমাদের দেশের সরকারকে কঠোর একটা বার্তা পাঠানো দরকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই রকম বার্তা আমাদের দেশের সরকারের পক্ষ থেকেও দেখতে পাচ্ছি না। বাইপাসের ধারে তৃণমূলের যে নতুন বাড়ি তৈরি হচ্ছে, ভবন তৈরি হচ্ছে, তাকে মা মাটি মানুষের ম্যানশন বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী গরিবের পার্টির কথা বললেও এখন প্রাইভেট জেট, কর্পোরেট অফিস, এটাই নাকি এখন তৃণমূল বিরোধী দলনেতা বলছেন। ব্যাপারটা হচ্ছে, তৃণমূলের দেখবেন আর বিগত দিনে যারা তৃণমূলকে প্রতিষ্ঠা করলো, যে সমস্ত লিডার্স, যারা গ্রাসরুট লেভেলের সাথে মিশে থাকতে চায়, তাদের খুব একটা পাত্তা পাচ্ছে না। এখন যারা 25-75 রেশিও ঠিকঠাক মেনটেন করতে পারছে, তারা বিভিন্ন পদ পেয়ে যাচ্ছে। আর ওই 25-75 থেকেই তো এগুলো তৈরি হচ্ছে। কোন পার্টি কত বড় পার্টি অফিস করবে সেটা নিয়ে আমরা ভাবি না, কিন্তু
যে পার্টি যে কমিটমেন্ট করে শাসন কার্য কাঁধে তুলে নিল, সেই কমিটমেন্ট কতটা বাস্তবায়ন হচ্ছে বা কতটা ফেল হচ্ছে সেটা নিয়ে চর্চা হওয়া দরকার। বলেছিল কি ক্ষমতায় আসলে 6 মাসের মধ্যে শিল্প গড়ে দেব, এই নিয়ে আমাদের চর্চা হওয়া দরকার। প্রতি বছরে প্রায় বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন করছে, খরচের বহর বেড়ে যাচ্ছে, ইনভেস্ট করবে বলে অনেকে প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু কত টাকা ইনভেস্ট করলো এবং সেই ইনভেস্ট থেকে আমাদের রাজ্যের রেভিনিউ কত আসলো, রাজ্যের আপনার বেকারত্ব ক্ষেত্রে অর্থাৎ চাকরি কত পেলো, আমাদের যুবকরা কত কাজ পেলো, এই ডেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। আমাদের মনে হয় এই নিয়ে চর্চা হওয়া দরকার। কার কত বড় পার্টি অফিস, সে তো তাহলে দিল্লিতে বিজেপির যে সদর দপ্তর সে তো একদম 5 স্টার হোটেলের মতো হয়েছে। সেগুলো নিয়ে চর্চা না করার থেকে যে কমিটমেন্ট করেছিল সেগুলো বাস্তবায়ন হচ্ছে না, সেটা নিয়ে প্রশ্ন হোক আমাদের। বলছি ইসকন বলে যে সংস্থা রয়েছে সেটাকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানালেন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ হাইকোর্টে। কিভাবে দেখুন, ওটা বাংলাদেশের সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার, তারা কোন গ্রাউন্ড থেকে বলছে বলতে পারবো না। আমাদের দেশে হলে এটা নিয়ে আমরা বেশি চর্চা করতে পারতাম। ইসকন একটা ইন্টারন্যাশনাল সংস্থা, নিশ্চিতভাবে তাদেরও যুক্তি আছে, তাদের সাথে যদি ইনজাস্টিস হয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আছে, নিশ্চিতভাবে তারা যাবে। মানে ইসকন কি মৌলবাদী আপনার মনে হয়? দেখুন, আমি ওখানকার চর্চা কিভাবে করছে আমাদের এখানে আমরা যতটুকু জানি, মায়াপুরের থেকে ইসকনের সাথে পরিচয়, আমি তাদের কিছু ধর্মগুরুর সাথে কথা বলেছি, আমি আমার ওয়েস্ট বেঙ্গলের মায়াপুরের কথা বলছি, তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের প্রতি যতটা সহনশীলতা দেখিয়েছে আমরাও সেরকম দেখিয়েছি, আমাদের মধ্যে এই ভেদাভেদ দেখতে পাইনি। বাংলাদেশের মাটিতে কি হচ্ছে সেটা নিয়ে আমি তো এখনো কাউকে সার্টিফিকেট দিতে পারি না। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।